আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। গত ২ দিন অফ থাকার পর আজকে আবার আমি নতুন করে হাজির হলাম আপনাদের সাথে ফুটবল নিয়ে আলোচনা করার জন্য, ফুটবল নিয়ে ডিসকাশন করার জন্য। প্রথমত ইন্টার ফ্যান হিসেবে আমি সবসময় ইন্টারের প্রতিটা ম্যাচের পরেই ইন্টারের ম্যাচ নিয়ে আলোচনা করি। তো আজকেও সেটা করব। তো আজকের দিন আমি অ্যাকচুয়ালি ২ টা ভিডিও পাবলিশ করব। একটা হচ্ছে যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন, এইটার পরে আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে গতকাল রাতের লা লিগাতে আরেকটা গুরুত্বপূর্ণ যে ম্যাচ গেছে বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ, ওই ম্যাচ সম্পর্কে। তো আগে এই ভিডিওতে আমি গতকালকের ইন্টার ভার্সেস সাম্পদোরিয়া ম্যাচ সম্পর্কে কিছু আলোচনা করতে চাইতেছি। তারপরে সেরিয়ার যে টপ 4 রেস নিয়ে যে একটা কঠিন যুদ্ধ চলতেছে ৫টা টিমের মধ্যে, সেই যুদ্ধ সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে খুব ইচ্ছা ছিল গতকাল প্রিমিয়ার লিগে যার একটা বিগ ম্যাচ গেছে, ম্যান সিটি ভার্সেস চেলসি, ওই ম্যাচ সম্পর্কেও একটু আলোচনা করার খুবই ইচ্ছা ছিল। বাট আনফর্চুনেটলি ম্যাচটা দেখতে পারিনি, বিকজ ওই ম্যাচের সময় ইন্টারের ম্যাচ ছিল। যদিও ইন্টারের ম্যাচ এইটা ঠিক যে খুব গুরুত্বপূর্ণ ছিল তা না, বাট তারপরও ইন্টারের ম্যাচ সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ যদি হয়, তারপরও এবং সেটা যদি দেখার অপরচুনিটি থাকে, ওই ম্যাচ আমি কখনো মিস দেই না। সুতরাং মানে খুব 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 ইচ্ছা ছিল ম্যান সিটি চেলসি ম্যাচটা দেখার এবং ওই ম্যাচ নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য, বিকজ ওই ম্যাচটা হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। বাট আনফর্চুনেটলি সেম টাইম ইন্টারের ম্যাচ থাকার কারণে ওই ম্যাচটা দেখতে পারি নাই এবং ওই ম্যাচ নিয়ে কোনো আলাদা ভিডিও বা কিছু বানাইতে পারতেছি না। তো যাই হোক, আমাদের মূল প্রসঙ্গে আসা যাক, অর্থাৎ ইন্টার এবং সেরিয়া। ইন্টারের ম্যাচের কথা যদি বলি, তো ফার্স্ট অফ অল বলবো যে অনেক বছর পর, প্রায় 11 বছর পরে, মানে চ্যাম্পিয়ন হিসেবে খেলা দেখার কি আনন্দ, কি মজা, কি সেন্সেশন, কি ফিলিংস, এই জিনিসটা উপলব্ধি করলাম গতকাল ফার্স্ট টাইম। ভুলেই গেছিলাম মানে চ্যাম্পিয়ন হিসেবে খেলা দেখার যে কি আনন্দ, কি ফিলিং, এইটা লাস্ট এত আগে হয়েছিল যে এই এত বছরে ভুলেই গেছিলাম সেই ফিলিংসটা কীরকম। গতকাল অনেক বছর পর সেই ফিলিংসটা আবার নতুন করে ফিল করলাম। চ্যাম্পিয়ন হিসেবে খেলা দেখার সব থেকে বড় আনন্দ যেটা, সেটা হচ্ছে রিল্যাক্সড মুডে খেলা দেখা যায়। গতকাল আমি মানে সোফায় শুয়ে শুয়ে একদম রিল্যাক্স মুডে খেলা দেখছি। এইরকম রিল্যাক্সড মুডে ইন্টারের খেলা লাস্ট কবে দেখছি আমার এখন মনেও নাই। তবে আমরা সমর্থকরা রিল্যাক্স মুডে খেলা দেখলেও মোটেও রিল্যাক্সড কিন্তু ছিল না ইন্টারের কোচ আন্তোনিও কন্তে। এইটা আসলে একটা ইমপ্রেসিভ বিষয়। দেখেন, গত কয়েকদিন আগে আমাদের এখানে লন্ডনের আর্সেনালের এক ব্রিটিশ ফ্যানের সাথে কথা বলতেছিলাম আর কি, আর্সেনাল নিয়ে। তো তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি তোমার দলের জন্য মানে কি ধরনের কোচ চাও। তো সে বলল যে আমি কন্তের মতো একজন সিরিয়াল উইনার কোচ চাই। তো আমার কাছে জিনিসটা হঠাৎ করে আমি সারপ্রাইজড হয়েছি যে আর্সেনালের একজন ফ্যান কন্তের নাম উচ্চারণ করছে, যদিও কিনা কন্তে হচ্ছে এক্স চেলসি। এবং কন্তের ব্যাপারে আরেকটা ওয়ার্ড ইউজ করছে, সেটা হচ্ছে সিরিয়াল উইনার। এই ওয়ার্ডটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে, বিকজ কন্তে আসলেই এক ধরনের সিরিয়াল উইনার ধরনের একটা কোচ। গতকাল সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের ম্যাচটা ছিল বেসিক্যালি একটা ফ্রেন্ডলি ম্যাচের মতো, কারণ ইন্টারের সেই ম্যাচে চাওয়া পাওয়ার মতো কিছু ছিল না, সাম্পদোরিয়ারও সেই ম্যাচে চাওয়া পাওয়ার কিছু ছিল না, বিকজ সাম্পদোরিয়া রেলিগেশন থেকে অলরেডি সেফ জোনে আছে এবং তারা এখন বাকি যেই ম্যাচগুলো আছে সবগুলো ম্যাচ জিতলেও তারা কোনো কিছু অর্জন করতে পারবে না। সুতরাং দুইটা দলই অনেক রিল্যাক্স মুডে খেলছে। বাট আন্তোনিও কন্তে কিন্তু এরকম একটা কাইন্ড অফ ফ্রেন্ডলি ম্যাচের মধ্যেও কিন্তু আন্তোনিও কন্তে পুরো 90 মিনিট ডাগ আউটে বসে যেভাবে চিল্লাচিল্লি করছে, যেইভাবে খেলোয়াড়দেরকে গাইড করছে, মানে কার কি করতে হবে, কোথায় পাস দিতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় দৌড়াইতে হবে, এই যে গাইডগুলো যে দিছে, মানে এটা আমার কাছে রিয়েলি খুবই অবাক লাগছে। মানে একটা কোচের মাইন্ডসেট কতটা উইনিং হইলে, মানে জিতার জন্য যে একটা হাঙ্গার, জিতার জন্য একটা প্যাশন, শুধু জিতলেই হবে না, মানে রেকর্ড করে জিততে হবে, এই যে একটা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের যেই বিষয়টা, মানে এটা কন্তে এক্সট্রাঅর্ডিনারি। মানে কন্তে আসলে কি, এটা বোঝা গেছে গতকাল, যে এরকম একটা অপ্রয়োজনীয় বলা যায় যে অপ্রয়োজনীয় ম্যাচেও আন্তোনিও কন্তে এমনভাবে চিল্লাচিল্লি করছে ডাগ আউটে বসে বসে, মনে হয়েছে যেন এই ম্যাচটা জিতা না জিতার উপরে মানে ইন্টারের স্কুদেত্ব ডিপেন্ড করে। আসলেই আর্সেনালের ওই ফ্যান যে আন্তোনিও কন্তের জন্য মানে সিরিয়াল উইনার ওয়ার্ডটা ইউজ করছে, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এবং আন্তোনিও কন্তে দেখেন, সে যেখানে গেছে সেখানেই কিন্তু ট্রফি জিতছে এবং মেমোরি রাইখে আসছে। আন্তোনিও কন্তে যেই সিজনে ইউভেন্তুসে যায়, তার আগের সিজনে কিন্তু ইউভেন্তুস লিগে 7 নম্বর পজিশনে আসছিল।
তো 7 নম্বর পজিশনে আসা ওই দলটাকে কিন্তু আন্তোনিও কন্তে তার ফার্স্ট সিজনেই লিগ জিতায়, এবং ইউভেন্তুসের কোচের দায়িত্বে সে 3 বছর ছিল এবং 3 বছরই সে টানা 3টা লিগ জিতছে। তারপরে পেপ গার্দিওলা যেরকম কিছুদিন রেস্ট নিছিল, কন্তেও সেরকম কিছুদিন রেস্টের পরে ইটালি ন্যাশনাল টিমের দায়িত্ব পায়। আমি 2016-র কথা বলতেছি। তো ইউরো 2016-তে কিন্তু ছিল ইটালির ইতিহাসে সব থেকে বাজে একটা ন্যাশনাল টিমের মধ্যে একটা। ইনফ্যাক্ট ওই ন্যাশনাল টিম কিন্তু 2018 বিশ্বকাপে চান্স পায় না। সুতরাং বুঝতে পারতেছেন যে আমরা কোন ন্যাশনাল টিমের কথা বলতেছি। তো এরকম একটা মিডিওকার ইটালিয়ান জাতীয় দলকে নিয়ে সে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে, এবং সেই টুর্নামেন্টে গ্রুপ স্টেজে বেলজিয়ামের মতো স্ট্রং দলকে আমরা হারাইছি, তারপরে স্পেনের মতো শক্তিশালী দলকে আমরা রাউন্ড অফ 16-এ আউট করে দিছি, এবং কোয়ার্টার ফাইনালে শুধুমাত্র জার্মানির বিপক্ষে ট্রাই ব্রেকারে আমরা হারছি। সুতরাং আন্তোনিও কন্তে হচ্ছে এইরকম একটা কোচ, একটা মিডিওকার ইটালিকে নিয়েও সে এইভাবে স্পেন জার্মানির মতো দলের সঙ্গে সমানে সমানে ফাইট দিছে, এবং স্পেনকে দল টুর্নামেন্ট থেকে আউট করছে, আর জার্মানির সঙ্গে শুধুমাত্র ট্রাই ব্রেকারে গিয়ে হারছে। তারপরে যখন সে চেলসিতে যায়, চেলসিতে যাওয়ার পর যেই সিজনে আন্তোনিও কন্তে চেলসিতে যায়, তার আগের সিজনে কিন্তু চেলসি 10 নম্বর পজিশনে আসছিল লিগে। সুতরাং 10 নম্বর পজিশনে আসা ওই দলটাকে নিয়ে সে ফার্স্ট সিজনে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ জিতছে, যেই কাজটা কিন্তু ক্লপ তারপর পেপ গার্দিওলাদের মতো কোচরাও কিন্তু সক্ষম হয় না যে তাদের ফার্স্ট সিজনেই লিগ জিতাইতে লিভারপুল কিংবা সিটিকে। বাট এই কাজটা কিন্তু আন্তোনিও কন্তে করছে, তার ফার্স্ট সিজনেই সে চেলসিকে 10 নম্বর পজিশনে আসা চেলসিকে প্রথম সিজনেই সে প্রিমিয়ার লিগ আইনা দেয়, এবং পরের সিজনে সে FA কাপ জিতায়। সুতরাং চেলসিতে যে সে 2 বছর ছিল, 2 বছরেই 2টা টুর্নামেন্ট সে জিতছে। তারপরে ইন্টারে আসার পরে প্রথম সিজনে জিততে পারে নাই কিছু, এটা ঠিক, বাট ইউরোপা লিগের ফাইনাল খেলছে, এবং লিগেও ইউভেন্তুসের সঙ্গে ভালো ফাইট দিছে, এবং শেষ পর্যন্ত মাত্র 1 পয়েন্ট পিছে ছিল, আর এই বছর তো সে লিগ জিতলই। সুতরাং কন্তেকে সত্যিকার অর্থেই একটা সিরিয়াল উইনার বলা যায়, এবং কন্তেকে কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে কন্তে এই গ্যারান্টি দিবে যে সে আপনাকে কোনো না কোনো ট্রফি এনে দিবে। আসলে আন্তোনিও কন্তে এই যে তার ক্যারিয়ারের কথা বললাম, যে যেখানে গেছে সেখানেই জিতছে, সিরিয়াল উইনার হিসেবে জিতছে, তার কারণ হচ্ছে আসলে এই যে তার হাঙ্গার, প্রতিনিয়ত চ্যালেঞ্জ, একটা পর একটা চ্যালেঞ্জ হিসেবে সবকিছুকে নেয়া। যেমন আন্তোনিও কন্তের এখন বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে যে দ্বিতীয় লেগে, সেকেন্ড লেগে ইন্টার হচ্ছে একমাত্র দল পুরা টপ 5 লিগের মধ্যে, একমাত্র দল ইন্টার যে সেকেন্ড লেগে এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নাই। সুতরাং আন্তোনিও কন্তে এই রেকর্ডটা গড়তে চায় যে সে কোনো ম্যাচ না হেরে এই সেকেন্ড লেগ শেষ করতে চায়। তারপরে গতকাল ইন্টার আরেকটা রেকর্ড করছে, সেটা হচ্ছে হোম ভেন্যু সান সিরোতে টানা 14টা ম্যাচ ইন্টার জিতছে। তো এটা একটা নতুন রেকর্ড ইন্টারের ইতিহাসে, এই ফার্স্ট টাইম যে হোম ম্যাচ তারা টানা 14বার জিতছে। সুতরাং কন্তে হচ্ছে এই কাইন্ডের কোচ, সে শুধু জিতলেই খুশি না, সে বিভিন্ন রেকর্ড ব্রেক করে জিততে চায়। তো এখন তার সামনে এই সমস্ত কিছু রেকর্ড আছে, এই রেকর্ডগুলো সে একটার পর একটা ব্রেক করতে চায়। এই জন্য যারা মনে করছে যে ইন্টার হয়তো বা লাস্ট 3-4টা ম্যাচ গা ছাড়া ভাব দিয়ে খেলবে, আসলে ইন্টার ওইভাবে খেলতেছে না, এবং গতকাল সাম্পদোরিয়ার বিপক্ষে মোটেও গা ছাড়া ভাব দিয়ে খেলে নাই, খুব সুন্দর ফুটবল খেলছে। বরঞ্চ লাস্ট 4-5টা ম্যাচ আমরা যেরকম খেলছিলাম তার থেকে অনেক বেটার ফুটবল খেলছে গতকাল। আর সানচেজ গতকাল ছিল স্পেকটাকুলার। গতকাল সানচেজ ফুটবল খেলে নাই, সে ফুটবল আর্ট করছে। তার কিছু কিছু নো লুক পাস, ব্যাকহিল পাস, ড্রিবলিং জাস্ট দেখার মতো ছিল। তো যাই হোক, ইন্টার 5-1 ম্যাচ ইজিলি জিতছে। সুতরাং সেই ম্যাচ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাইতেছি না, বেসিক্যালি কন্তে নিয়ে এই কথাগুলো বেশি বললাম। আর এখন আসি আজকে রাতের যে একটা বিগ ম্যাচ আছে সেই ম্যাচ সম্পর্কে। বিগ ম্যাচ হচ্ছে ইউভেন্তুস ভার্সেস মিলান, ইউভেন্তুসের মাঠে। এই ম্যাচের উপর ডিপেন্ড করবে দুই দলের ডেস্টিনি, কারণ গতকাল নাপোলি জিতছে তাদের ম্যাচ, সুতরাং নাপোলি এই মুহূর্তে সেকেন্ড পজিশনে আছে, এবং নাপোলির সামনে যে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচের একটাও খুব বেশি কঠিন না। একটা হচ্ছে উদিনেজের বিপক্ষে, তারপর ফিওরেন্তিনার বিপক্ষে, তারপর ভেরোনার বিপক্ষে। সো কাগজে কলমে 3টা ম্যাচই তাদের জিতার কথা, আর 3টা ম্যাচই যদি নাপোলি জিতে তাহলে তারা অফিসিয়ালি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। সেম গোজ ফর আতালান্তাও যদি তাদের যে 3টা ম্যাচ আছে ওই 3টা ম্যাচ জিতে তারা অটোমেটিকলি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। এবং আতালান্তার হাতেও যে ম্যাচগুলো বাকি আছে খুব কঠিন ম্যাচ না, পারমার সঙ্গে ম্যাচ এখন এই মুহূর্তে চলতেছে এবং অলরেডি তারা 1-0 গোলে আগে আছে।
তারপর আগামী দুইটা ম্যাচ হচ্ছে তার বেনেভেন্তো এবং জেনোয়ার বিপক্ষে, সুতরাং আই থিঙ্ক ওই দুইটা ম্যাচও তারা জিতবে। তো ওই দুইটা ম্যাচ জিতলে তারা অফিসিয়ালি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। তাদের লাস্ট ম্যাচ হচ্ছে মিলানের এগেনস্টে, বাট ওই ম্যাচের আগেই মনে হচ্ছে যে আতালান্তা তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত করবে, টপ 4 নিশ্চিত করবে। অর্থাৎ ইন্টার, আতালান্তা, তারপরে নাপোলি, এই তিনটা দলের ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই মুহূর্তে মোটামুটি তারা কনফার্ম যে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যেতেছে। তারপর বাকি থাকে মাত্র একটা স্পট, কিন্তু ওই একটা স্পটের জন্য এই মুহূর্তে দুইটা দলকে আমি আপাতত রাখতেছি। এই মুহূর্তে ইউভেন্তুস এবং মিলানকে মনে হচ্ছে সব থেকে স্ট্রং দুইটা টিম ওই একটা স্পটের জন্য। দুইটা দলেরই এই মুহূর্তে সেম পয়েন্ট, 69 পয়েন্ট। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ইউভেন্তুস আছে 4th পজিশনে, মিলান আছে 5th পজিশনে। দুইটা দলেরই সেম 69 পয়েন্টস, বাট সরাসরি যে হেড টু হেডে ইউভেন্তুস আগানো, এই কারণে তারা 4th পজিশনে আছে। তো আজকের ম্যাচ হচ্ছে বেসিক্যালি ফাইনাল ম্যাচ, মানে নন এ কাইন্ড অফ ফাইনাল, বাট এটা প্রপার ফাইনাল ম্যাচ। মানে এই ম্যাচ যারা হারবে তারা সত্যিকার অর্থেই বিদায় দিতে পারে তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নকে। তবে আমি মনে করি যে মিলানের থেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে ইউভেন্তুসের জন্য, বিকজ ইউভেন্তুস যদি আজকে না জিততে পারে তাহলে রিয়েলি একটা আন্ডার প্রেশার থাকবে। ফার্স্ট অফ অল যদি লাস্ট 3টা ম্যাচের ক্যালেন্ডার দেখি তাহলে ইউভেন্তুসের ক্যালেন্ডার হচ্ছে সব থেকে কঠিন, কারণ ইউভেন্তুস আগামী ম্যাচ খেলবে সাসসোলোর বিপক্ষে, কঠিন একটা টিম। তারপরে খেলবে ইন্টারের বিপক্ষে। ইন্টার এবং ইউভেন্তুসের মধ্যে যে রাইভালরি আছে, ইন্টার অবভিয়াসলি তাদের 100% উজাড় করে খেলবে এবং চেষ্টা করবে ইউভেন্তুসকে টপ 4 এর বাইরে রাখার জন্য। তারপরে লাস্ট ম্যাচ হচ্ছে বোলোনিয়ার বিপক্ষে। বোলোনিয়াও মোটামুটি সলিড এবং কঠিন একটা টিম, সুতরাং এই ম্যাচটা ইউভেন্তুসের জন্য হচ্ছে সব থেকে বেশি ভাইটাল, বিকজ ইউভেন্তুস যদি এই ম্যাচ জিততে না পারে তাহলে তাদের কোয়ালিফিকেশন আসলেই অনেক রিস্কের মধ্যে পড়বে। অন্যদিকে মিলান যদি একটা ড্র নিয়ে আসতে পারে তারপরেও তারা শেষ ম্যাচ পর্যন্ত একটা আশা নিয়ে থাকতে পারে, কারণ ইউভেন্তুসের বর্তমান যেই ফর্ম তাতে করে আমার মনে হয় না যে সাসসোলো, ইন্টার এবং বোলোনিয়া তিনটা দলের তিনটাতেই তারা জিতবে। ওই তিনটা ম্যাচে 100% ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে ইউভেন্তুস পয়েন্ট ড্রপ করবে। সুতরাং এসি মিলানের জন্য একটা ড্র স্যাটিসফাইড হইতে পারে, বাট ইউভেন্তুসের জন্য এই ম্যাচে মাস্ট জয় দরকার। তো দেখা যাক যে আজকের এই ম্যাচে কে ফাইনাল খেলাটা খেলতে পারে এবং কে বেটার ফুটবল খেলতে পারে। আমি ইন্টার ফ্যান হিসেবে একদম মানে রিল্যাক্সিং মুডে খেলা দেখবো। কে জিতুক কে হারুক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তারপরও যদি একটা আশা করতেই চাই, আমি আশা করবো যে একটা যাতে ড্র হয়, বাট দেখা যাক কি হয়। এখন আমরা চ্যাম্পিয়ন, সুতরাং ইউভে মিলান কি করলো না করলো দ্যাট ডাজন্ট ম্যাটার। শুধুমাত্র একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে উই আর দি চ্যাম্পিয়ন, কাম্পিওনি ওলে ওলে ওলে, ফরসা ইন্টার। তো ঠিক আছে, যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। ফরসা ইন্টার, আল্লাহ হাফেজ।